আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে মূলত 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা, অর্থাৎ যারা এবার একাদশ শ্রেণীতে এই কলেজে ভর্তি হয়েছ, তাদের উদ্দেশ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছি। এভাবে আমি ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের উপর ক্লাস নিব। তোমরা সব ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। মূলত মেন যে টপিকগুলো আছে এগুলো শেষ করার পরে আমি সৃজনশীল এবং বিভিন্ন প্রবলেমস নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা বিভিন্ন ভেক্টরের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। তারপর ভেক্টর রাশির জ্যামিতিক যোজনের নিয়ম, সাধারণ নিয়মটা আমি দেখিয়েছিলাম, সাধারণ সূত্র প্রয়োগ করে কিভাবে ভেক্টর রাশির যোগ করা যায়। আজকে আমরা ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে ত্রিভুজ সূত্রের সাহায্যে, জ্যামিতিক পদ্ধতিতে ত্রিভুজ সূত্রের সাহায্যে কিভাবে ভেক্টরে যোগ করা যায়। তাহলে ত্রিভুজ বলতে এখানে ত্রিভুজ আসবে, অর্থাৎ ত্রিভুজ সূত্রের সাহায্যে কিভাবে যোগ করব। দেখো যে দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এখানে দেখো 2.8 একটা চিত্র দেওয়া আছে। এ বি এবং বিসি যথাক্রমে এই দুটি বাহুকে পি ও কিউ দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হলো। দেখো এই যে এ বি ও বিসি, এই বাহুদ্বয় একই দিকে, অর্থাৎ তারা দুটি সন্নিহিত বাহু। এ বি বাহুর শীর্ষবিন্দু এবং বিসি বাহুর পাদবিন্দু একই বিন্দুতে মিলিত হয়েছে। সো এখানে এ বি ও বিসি বাহুর কি সন্নিহিত বাহু। তো ত্রিভুজ সূত্রে কি বলেছে, সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে, দেখো তাদের এরো চিহ্নটা কি একই দিকে, মানে তাদের দিকটা কি একই, এবং মানটাও কি একই। তাহলে আমরা বলতে পারি যে দুটি সন্নিহিত বাহু এ বি ও বিসিকে যথাক্রমে আমরা পি ও কিউ ভেক্টর দ্বারা করলাম এখানে দেখো চিত্রের মধ্যে। তাহলে এখন দেখো পি এর আদি বিন্দু, পি বলতে এখানে এ বি ও কিউ এর শেষ বিন্দু যোগ করে এ বি সি ত্রিভুজ সম্পূর্ণ করা হলো। তাহলে দেখো এ বি এবং বিসি দুইটা সন্নিহিত বাহু, এই দুটার দিক একই রকম, একই দিকে, তাই না? তাহলে আমরা যদি এটাকে ত্রিভুজ গঠন করতে চাই, তাহলে এ বি বাহুর পাদবিন্দু এবং বিসি বাহুর শীর্ষবিন্দুকে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে ত্রিভুজটি গঠন করলাম। এসি বাহুটি দিকে ও মানে পি ও কিউ এর লব্ধি ভেক্টর আর নির্দেশ করে। অর্থাৎ এ বি এবং বিসি বাহুর মধ্যে যে দুটি ভেক্টর ক্রিয়া করছে, এই পি ও কিউ, এই দুটি ভেক্টরের লব্ধি কি আর এসি বরাবর ক্রিয়া করছে। তাহলে আমরা সূত্র অনুসারে কি বলতে পারি যে ভেক্টর এ বি প্লাস ভেক্টর বিসি সমান কি ভেক্টর এসি। এসিটা কি এ বি প্লাস বিসি এর লব্ধি বাহু হিসেবে কাজ করছে। তাহলে আমরা যদি ভেক্টরের মানগুলো বসিয়ে দিই, এ বি বরাবর পি ভেক্টর কাজ করছে, তাহলে পি বিসি বরাবর কিউ, তাহলে সমান কি হবে এসি বরাবর লব্ধি ভেক্টর আর ক্রিয়া করছে। তাহলে আর ইজগুলোটা আমরা কি লিখতে পারি, ইচ্ছে করলে পি প্লাস কিউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বা এ বি প্লাস বিসি ইজগুল টু এসি। এসিকে দেখো এর ডিরেকশনটা কি এসি, এসি বরাবর লব্ধি ভেক্টর আর ক্রিয়া করে। যদি আমরা সি এ করে ফেলি, দেখো ভেক্টরের যখন আমরা দিক পরিবর্তন করব তখন সাইনের কি হবে, পরিবর্তন হবে। তাহলে এসি সমান মাইনাস সি এ। তাহলে এসির পরিবর্তে যদি আমরা মাইনাস সি এ লিখতে পারি, তাহলে দেখো এ বি প্লাস বিসি, মাইনাস সি এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসলে কি হলো, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ লব্ধি ভেক্টরের দিক যদি আমরা কি চেঞ্জ করে ফেলি, তাহলে প্রথমে যে ভেক্টরগুলো থাকবে, যেমন এই চিত্রে পি এবং কিউ
এবং লব্ধি ভেক্টর যদি আমরা দিকটা চেঞ্জ করে দেই, তাহলে এই এখানে লব্ধি ভেক্টর এবং অন্য অন্য ভেক্টরের সমষ্টি কী হবে? শূন্য হবে। সুতরাং আমরা এভাবে বলতে পারি যে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমজাতীয় সমতলীয় ভেক্টর রাশিকে কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে এদের লব্ধি শূন্য হবে। অর্থাৎ দেখো এ বি, বি সি, সি এ, তাদের ক্রমটা যদি একই দিকে হয়, ধরো এ বির দিকে, হ্যাঁ, এ বির ডিরেকশনটা এ থেকে বির দিকে, বি সির ডিরেকশন বি থেকে সির দিকে, যদি সি এর ডিরেকশনটা এসি বরাবর না দিয়ে সি এর দিকে দিই, তাহলে দেখো তিনটি বাহু বরাবর যদি ভেক্টর থাকে তাদের দিক কী হবে? একই দিকে হবে, তাই না? একই দিকে যদি হয় তখন মানে একই ক্রমে যদি নির্দেশ করে তখন এদের সমষ্টি কী হবে? এদের লব্ধি কী হবে? শূন্য হবে। অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতেছো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। এখন আমরা দেখব জ্যামিতিক পদ্ধতিতে বহুভুজের সাহায্যে কিভাবে ভেক্টরের যোগ করা যায়, একাধিক ভেক্টর রাশির যোগফল নির্ণয় করা যায়। তাহলে দেখি যে বহুভুজ সূত্রের ক্ষেত্রে কিভাবে আমরা নির্ণয় করব। বহুভুজ মানে এখানে একটা ত্রিভুজ থাকবে না, একাধিক ত্রিভুজ থাকবে। তোমরা নাম শুনে বুঝতে পারছো। তাহলে 2 এর অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে, যদি 2 এর অধিক ভেক্টর রাশি থাকে, সেক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায়, এর শেষে বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে। দেখো ও এ, তারপর কি আছে? ও ভি ভেক্টর, দেখো ও এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এবং ই ভেক্টর, তিনটি ভেক্টর এখানে দেওয়া আছে। তাহলে পাঁচটি ভেক্টর দেওয়া আছে, এ বি সি ডি, পাঁচটি ভেক্টর রাশি, এদের লব্ধি নির্ণয় করতে হবে। এখন প্রথম ভেক্টর রাশির শীর্ষবিন্দুর উপর দ্বিতীয় ভেক্টর রাশির পাদবিন্দু, তারপর দ্বিতীয় ভেক্টর রাশির শীর্ষবিন্দুর উপর তৃতীয় ভেক্টর রাশির পাদবিন্দু। এমনিভাবে বাকি সকল ভেক্টর রাশি পূর্ববর্তী ভেক্টর রাশির পাদবিন্দু শীর্ষবিন্দুর সাথে পরবর্তী ভেক্টর রাশির পাদবিন্দুকে মিলিত হওয়ার পরে, তারপর এই বহুভুজের সূত্র অনুসারে, অর্থাৎ একেবারে সর্বশেষ যে ভেক্টর রাশি এটা শীর্ষবিন্দু এবং সর্বপ্রথম যে ভেক্টর রাশি এটার পাদবিন্দু যোগ করলে আমরা একাধিক কী পাবো? এখানে ত্রিভুজ পাবো। তাহলে বহুভুজ সূত্র অনুসারে প্রথম ভেক্টর রাশির আদিবিন্দু ও শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দুর সংযোজক ভেক্টর রাশি আরই উল্লিখিত ভেক্টর রাশিগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে লব্ধি আর ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। কীভাবে? দেখো মানে এই এ বি সি ডি ই এই পাঁচটি ভেক্টর রাশির ক্রম দেখে একই দিকে। তাহলে আমরা কি বললাম? যে সকল ভেক্টর রাশির ক্রম একই দিকে, এবং এই ভেক্টর রাশির মধ্যে যেটি প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দুর যে যোগফল, যেই রেখাটা আমরা পাবো, সেই রেখাটা অর্থাৎ যেই ভেক্টরটা পাবো সেই ভেক্টর সমান কী হবে? ভেক্টর সমান হবে বাকি সকল ভেক্টর রাশির যোগফল। ঠিক আছে? তাহলে এই সংযোজক ভেক্টর রাশি আর যদি আর হয়, তাহলে এই আরই উল্লিখিত ভেক্টর রাশিগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে একাধিক ভেক্টরের যোগফল নির্ণয় করা যায়। আমরা জানি যে সামান্তরিকের চিত্রটা কেমন হবে? বিপরীত বাহুগুলো সমান হবে এবং বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে আমরা এখানে দেখব যে সামান্তরিকের সূত্রটা কি। প্রথমে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে
ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এখানে যদি তোমরা চিত্রটা দেখো, এখানে কি বললো যে দুটি সন্নিহিত বাহু, দেখো ও বিন্দু দুটি সন্নিহিত বাহুর কমন পয়েন্ট, তাহলে ও এ এবং ও সি এই দুটো কি সন্নিহিত বাহু, তাই না? তো দুটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে দেখো দুটি সন্নিহিত বাহু ও এ কি নির্দেশ করছে কোন ভেক্টর রাশিকে? পি ভেক্টর রাশিকে নির্দেশ করছে। ও সি কিউ ভেক্টর রাশিকে নির্দেশ করছে। যদি নির্দেশ করে তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের গণে, তাহলে দেখো আমরা যদি এই সন্নিহিত দুটি বাহুর বিপরীতে সমান সমান সন্নিহিত বাহু দুটি সমান সমান দুটি বাহু অঙ্কন করে যোগ করি তাহলে সামান্তরিক পাবো, তাই না? এবং ও বিন্দু থেকে যদি আমরা এর বিপরীত যে বিন্দু এখানে যোগ করি তাহলে এখানে ও বি দেখানো হয়েছে, এই ও বিটাই হবে এই সামান্তরিকের কর্ণ। তাহলে এই সামান্তরিকের কর্ণই লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই কর্ণ ও বি ও এ এবং ও সি বাহু দুটির মান ও লব্ধির মান ও দিক নির্দেশ করছে, তাই না? তাহলে লব্ধিটা এখানে ধরে নেই আর, ক্যাপিটাল আর। তাহলে আমরা সহজেই এখানে কর্ণ ও বি সমান আর লিখতে পারি এবং ও এ সমান পি, ও সি সমান কিউ, তাই না? তাহলে সূত্র অনুসারে ও এ প্লাস ও সি ইজ ইকুয়াল টু, অর্থাৎ সন্নিহিত বাহু দুটির যোগফল সমান কী হবে? এই সামান্তরিকের কর্ণের যে দিক এবং মান সেটা, অর্থাৎ ও বি বাহু। তাহলে ও এ প্লাস ও সি সমান ও বি। তাহলে ও এ বরাবর কোন ভেক্টর কোন রাশি ক্রিয়া করছে? পি, এবং ও সি বরাবর কিউ, এবং ও বি বরাবর আর। তাহলে এখানে লব্ধি এখানে তাহলে কি এই কর্ণটা হলো ও বি সমান আর, তাহলে লব্ধি কত? আর, তাই না? এই লব্ধির মান ও দিক নির্দেশ করে কোনটা? পি প্লাস কিউ, এই দুইটা ভেক্টর রাশির সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব লব্ধির মান নির্ণয়, কিভাবে লব্ধির মান নির্ণয় করা হয়। তাহলে আমরা মনে করি এই যে এখানে সন্নিহিত বাহুটা আছে, এই বাহুর মধ্যবর্তী কোণ কত? আলফা, অর্থাৎ এ ও সি কোণ সমান আলফা ধরে নেই, এবং ও এ বাহুর সাথে কর্ণ ও বি কি কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এ ও বি সমান কত? থিটা। তাহলে বি ও সি কোণ সমান কি? আলফা মাইনাস থিটা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে এই আলফা কোণটি কিন্তু সূক্ষ্ম কোণ। বি বিন্দু হতে ও এ, দেখো বি বিন্দু হতে ও এর উপর, এর বর্ধিত বাহুর উপর যদি বি এন আমরা লম্ব অঙ্কন করি তাহলে ও একে, ও এর বর্ধিত অংশকে এন বিন্দুতে ছেদ করবে। তাহলে এ বি ও ও সি কি? দেখো এখানে এ বি ও ও সি কি সমান্তরাল? আবার দেখো ও এ এবং বিসিও কি এখানে সমান্তরাল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে ও এন বি কোণ সমান কি? 90 ডিগ্রি, তাই না? ও এন বি কোণ সমান কি? 90 ডিগ্রি, এবং এ ও সি কোণ আর বি এ এন কোণ সমান কি? একই, মানে কোণের মানটা কি হবে? সমান হবে, তাই না? যেহেতু এ বি এবং ও সি সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতে পারি, ঠিক আছে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে তাহলে সমকোণী ত্রিভুজ কি? এখানে সমকোণী ত্রিভুজটা হলো এ এন বি কোণ, তাই না? তাহলে এ এন বি কোণ যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা অতিভুজ এ বি স্কোয়ার সমান এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? তাহলে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি লিখতে পারি? ও
ওবি স্কোয়ার অর্থাৎ ও বি, তাহলে ও বি এন ত্রিভুজটাও কি সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ ওবি স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে ও এন এর পরিবর্তে ও এ প্লাস এ এন লিখতে পারি। এই দেখো ও এন এর পরিবর্তে আমরা কি লিখবো, ও এ প্লাস এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এখানে ও এ প্লাস এ এন স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা বসিয়ে দিই। বসানোর পরে হ্যাঁ কী পেলাম, ও এ স্কোয়ার প্লাস টু ও এ ডট এ এন প্লাস এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। তাহলে আমরা জানি দেখো এখানে বি এন এ বা এ বি এন একটি সমকোণী ত্রিভুজ এবং বি এ এন কোণ সমান আলফা কোণ। তাহলে সাইন আলফা সমান আমরা কি লিখতে পারি, সাইন আলফা সমান এই ত্রিভুজ থেকে আমরা লম্ব বা অতিভুজ, লম্ব বি এন আর অতিভুজ হলো এ বি। তাহলে এ বি বি এন ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, হ্যাঁ এ বি সাইন আলফা। বি এন সমান কী লিখতে পারি, এ বি সাইন আলফা। তাহলে বি এন মানে কি, বি এন সমান যদি এ বি সাইন আলফা হয়, এ বি সমান কি কিউ, এ বি বরাবর, এ বি যেহেতু ও সি এর সমান্তরাল, এ বি বরাবর তাহলে কি ভেক্টর রাশি ক্রিয়া করছে, কিউ ভেক্টর রাশি ক্রিয়া করছে। তাহলে এ বির পরিবর্তে আমরা কিউ বসিয়ে দেবো। একইভাবে কজ আলফা ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, ভূমি কি এ এন, অতিভুজ এ বি। তাহলে এ এন এর মান কত আসছে, এ বি কজ আলফা, এ বি মানে কিউ, তাহলে কিউ কজ আলফা এ এন এর মান। তাহলে উপরের সমীকরণে আমরা এই মানগুলো বসিয়ে দিই, বি এন এবং এ এন এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো কি পাচ্ছি, ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস টু ও এ ডট কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখানে আমরা ও এর পরিবর্তে ও বরাবর পি ভেক্টর রাশি ক্রিয়া করছে, এই মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে ও বরাবর পি এবং তোমার কি এ বি বরাবর কিউ ভেক্টর রাশি ক্রিয়া করছে। মানগুলো বসালে আমরা কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা থেকে আমরা যদি কিউ স্কোয়ার কমন নেই তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা পাই। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কত, 1। সূত্র অনুসারে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে ও অনুসারে আমরা এর মান 1 পাই। তাহলে 1 বসিয়ে দেই। যদি বসিয়ে দেই তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বির পরিবর্তে আর ভেক্টর রাশি, তাহলে আর ইজ ইকুয়াল টু পি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে আর ইজ ইকুয়াল টু যদি স্কোয়ারটা ডান পাশে নিয়ে নিই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কী হবে 2p কিউ কজ আলফা। এই সামান্তরিকের এই সূত্র থেকে লব্ধি আর এর মানের উপর যে সূত্রটা আমরা পেয়েছি এটার উপর কি পাবো আমরা, অনেক ধরনের সূত্র মানে ম্যাথের প্রবলেমসের সমস্যার সমাধান করতে পারবো। তাহলে লব্ধি মান এখানে হলো আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কজ আলফা। এটা মনে রাখতে হবে, আলফাটা কি, এই পি কিউ ভেক্টর যে বাহু ভেক্টর দ্বয় যে বাহু দুটি বরাবর ক্রিয়া করছে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু আলফা। এটা খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। তাহলে লব্ধির দিক কীভাবে নির্ণয় করব, দেখো লব্ধির দিক ও বি এন সমান, দেখো ও বি এন সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি জানি টেন থিটা কি লম্ব ভাগ ভূমি, লম্ব কি বি এন আর ভূমি কি ও এন, ও এনের পরিবর্তে আমরা ও এ প্লাস এ এন লিখে দেব। তাহলে আমরা উপরে আমরা দেখেছি যে বি এ এন সমকোণী ত্রিভুজ থেকে সাইন আলফা ইজ ইকুয়াল টু বি এন ডিভাইডেড বাই এ বি পেয়েছে, বি এন সমান এ বি সাইন আলফা, এ বি মানে কি কিউ। তো এখানে আমরা বি এনের পরিবর্তে কিউ সাইন আলফা এবং এ বির পরিবর্তে কিউ কজ আলফা বসিয়ে দিই। তাহলে ও এ বরাবর পি পি ভেক্টর রাশি ক্রিয়া করছে এ বি বরাবর কিউ। তাহলে আমরা টেন থিটা ইজ ইকুয়াল টু কী পাইলাম, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা খুবই ইম্পর্টেন্ট, কেন, কারণ এটা দিক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে। এই কারণেই এই দুটি ভেক্টর রাশি যদি ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান কত হবে, দিকটা কোন দিকে হবে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এই যে আমরা সমীকরণটা 2.5 আর এখানে 2.4 সমীকরণটা এখানে নির্ণয় করলাম, এখান থেকে আমরা লব্ধির মান এবং দিক হলো থিটা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি কাজ দেওয়া থাকবে। দেখো একটি কণার উপর
একটি কণার উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে 4 কিলোমিটার এবং 10 কিলোমিটার সরণ হলে লব্ধি সরণ কত হবে? একটি কণার উপর উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে 4 কিলোমিটার এবং 10 কিলোমিটার সরণ হলে লব্ধি সরণ কত হবে? নিজেরা করবে, এখানে দেওয়া আছে। হ্যাঁ, যারা না পারবে এটা দেখে নেবে, তবে প্রথমে নিজেরা করার চেষ্টা করবে। আচ্ছা, বিশেষ ক্ষেত্রটা কি? যদি আলফা 0 হয়, এই দেখো 2.4 সমীকরণে আলফার মান যদি 0 হয়, আমরা জানি cos 0 মানে কত? 1, তাই না? আমরা cos থিটা সর্বোচ্চ মান এখানে 1 যদি বসাই, অর্থাৎ আলফার মান 0 হলে cos আলফার মান 1 হবে, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার পাবো। তাহলে আমরা p প্লাস কিউ হোল স্কোয়ার দিতে পারি, উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে আর ইকুয়াল টু p প্লাস কিউ পাবো। কখন? যখন আলফা ইকুয়াল টু 0 হবে। তাহলে tan থিটা ইকুয়াল টু কিউ সাইন 0 ডিগ্রি, আর দিকটা যদি নির্ণয় করি p প্লাস কিউ কস 0 ডিগ্রি। এখানে সাইন 0 মানে 0, তাহলে tan থিটা ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে থিটা ইকুয়াল টু কী হবে? 0 হবে। সুতরাং আমরা বলতে পারি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান হবে ভেক্টরদের যোগফল, এবং দিক ভেক্টরদ্বয় যেদিকে ক্রিয়া করে সেই দিকে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখানে আলফার মান 0 না বসে 90 ডিগ্রি বসাই, তাহলে cos থিটার মান 0 আসবে। তাহলে আর ইকুয়াল টু √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাবো, এবং tan থিটা সমান সাইন 90 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, তাহলে উপরে হবে কিউ ডিভাইডেড বাই পি। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর সমকোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান হবে রাশিদের বর্গের যোগফলের সমান। আর যদি আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দুটি কী হবে? পরস্পর বিপরীতমুখী হবে, অর্থাৎ এই ক্ষেত্রে cos 180 ডিগ্রির মান -1 হবে। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিক এবং কিসের মান বের করব? লব্ধির মান বের করব। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা এই জ্যামিতিক পদ্ধতিতে বিভিন্ন সূত্রের সাহায্যে ভেক্টর রাশির যোগফল নির্ণয় করতে পারি। তো আজকে এ পর্যন্ত, এগুলোর উপর আমরা নেক্সট ক্লাসে কিছু প্রবলেমস দেখাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ক্লাসগুলো নিয়মিত দেখো। এটি ভেক্টর 2 নামে আপলোড করা হবে, তোমরা ইনশাল্লাহ ব্রাউজ করে ইউটিউব থেকে দেখে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।